এই গণতান্ত্রিক ব্যবস্থার উৎপত্তি কিভাবে। আপনারা যদি আমার অবাধ্যতার ইতিহাস বইটা পড়ে থাকেন, যারা পড়েছেন অনেকে হয়তো যুবকরা পড়েছে, হয়তো বিষয়টা সম্পর্কে কিছুটা ধারণা আপনারা হয়তো অলরেডি পেয়েছেন। মোট কথা হচ্ছে এই আলোচনাটা আপনারা পাবেন ড্যানিয়েল ফ্যাসফিল্ডের অর্থনীতিবিদদের যুগ বইয়ে। সেখানে আপনি দেখবেন যে পঞ্চদশ শতাব্দী থেকে আগে ছিল দুইটা কমিউনিটি। একটা হচ্ছে যারা শাসক কমিউনিটি, জমিদার রাজা, আরেকটা ছিল যারা সার্ফডম, যারা কাজ করে খায়, মানে প্রডিউসার, যারা কৃষক, তারপর হচ্ছে কামার কুমোর, এই ধরনের মানুষ এরা ছিল। শিল্পী, বিভিন্ন শিল্পদ্রব্য তৈরি করে। পঞ্চদশ শতাব্দী থেকে যখন যখন বিভিন্ন জায়গায় কলম্বাসের আমেরিকা আবিষ্কার হয়ে গেল, নিউ ওয়ার্ল্ড, নতুন নতুন ভূখণ্ড তারা আবিষ্কার করলো, হ্যাঁ, ইন্ডিয়াতে আসলো, তাহলে আমরা জানি 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করে, তার মানে 1500 শতাব্দী, এই সময় 1500-1600 শতাব্দীতে এই সময় এই যে ব্যবসার যে একটা বিরাট দুয়ার খুলে গেল, এর ফলে ব্যবসায়ী সম্প্রদায়, এই যে মাঝখানের ব্যবসায়ী সম্প্রদায়, রাজা জমিদার, নিচে হচ্ছে উৎপাদক, মাঝখানে আছে ব্যবসায়ী সম্প্রদায়, এই ব্যবসায়ী সম্প্রদায়টা তখন ফ্লারিশ হলো, এই ব্যবসায়ী সম্প্রদায় তখন উন্নতি হলো। উন্নতি হওয়ার ফলে এই ব্যবসায়ী সম্প্রদায়কে বিভিন্ন ট্যাক্স আরোপ করা হতো, বিভিন্ন নিয়মকানুন আরোপ করা হতো। কিছু নিয়মকানুন আরোপ করতো চার্চ, কিছু নিয়মকানুন আরোপ করতো জমিদাররা, বিভিন্ন ধরনের ট্যাক্স, উৎসবের কর, এই কর সেই কর, এক জেলা থেকে আরেক জেলায় ব্যবসা করবে, সেখানে বিভিন্ন ধরনের ট্যাক্স। এর ফলে ব্যবসায়ীদের যে সুযোগ, এটা সংকোচন হয়ে যাচ্ছিল, যার কারণে জমিদারদের সাথে, রাজাদের সাথে এবং চার্চের সাথে ব্যবসায়ীদের একটা ক্ল্যাশ তৈরি হলো, একটা ক্ল্যাশ। এবং এই ক্ল্যাশটাকে দূর করার জন্য কি করতে হবে? জমিদার এবং চার্চের যে একটা সিস্টেম, জমিদার রাজা চার্চ, এই পুরোটাকে ফেলে দিতে হবে। এই পুরোটাকে যদি ফেলে দিই, তাহলে ব্যবসা কি হয়ে গেল? ওপেন হয়ে গেল, ঠিক না? সেই সময় ইউরোপে দুটো জিনিস হয়, একটা হচ্ছে রেনেসাঁ হয়, নতুন চিন্তা চেতনা, এগুলো ক্লাস থাকে, মানে মূলত ধর্মকে অস্বীকার করে মানুষ কেন্দ্রিক চিন্তা চেতনা। আগে বলা হতো জান্নাত পাওয়া একটা জীবনের লক্ষ্য, এখন হচ্ছে না, জান্নাত পাওয়া মানুষের সুখী জীবন। এরকম কিছু চিন্তার ট্রানজিশন হয় রেনেসাঁ টাইমে। আর দুই নম্বর হচ্ছে ওই টাইমটাতেই গুটেনবার্গ প্রেস আবিষ্কার করে। প্রেস আগে তো আমরা জানতাম যে হাতে পত্র হতো, এখন প্রেস আবিষ্কার করে। তাহলে এই রেনেসাঁর যে ধর্মহীন চিন্তা চেতনা এবং প্রেস আবিষ্কার, এই দুটো মিলে ব্যাপকভাবে তাদের চিন্তাগুলো ছড়ায় পড়লো। বইপত্র, নাটক লেখা হলো, ছবি আঁকানো হলো, প্রচুর পরিমাণে রেনেসাঁ পেইন্টিং, এগুলোর মধ্যে তারা আইডিয়াগুলো প্রকাশ করে। এবং মজার কথা হচ্ছে এই যে সমস্ত দার্শনিকরা এই টাইমটাতে, রেনেসাঁ টাইমে, এরপরে যে পরের যে সিকোয়েন্স আছে এনলাইটমেন্ট পিরিয়ড বলা হয়, রেনেসাঁ চিন্তাগুলো আরো বেশি কনসলিডেট, আরো বেশি সুন্দর হয়ে যায়। এই সময় যে সমস্ত দার্শনিকদের আমরা দেখি, এরা অধিকাংশ ব্যবসায়ী, অধিকাংশ দুই দিকে বলছে না, দুই দিকে জানছে, তাহলে এই দেখেন অধিকাংশ এইখানে ব্যবসায়ী, এবং এই ব্যবসায়ী দার্শনিকরা তখন নতুন নতুন আইডিওলজি দিচ্ছে। তারা অর্থনৈতিক বিভিন্ন দর্শন দিল, আইনের বিভিন্ন দর্শন দিচ্ছে। তারা বলছে যে ধর্মের কারণে এতদিন বাঙালি হচ্ছে, ধর্মটাকে ব্যক্তিগত পর্যায়ে রেখে দাও। এতদিন পর্যন্ত রাজা যে ছিলেন, রাজা কোন ক্ষমতা শাসন করে? বলা হচ্ছিল রাজা চার্চের অনুমোদন ক্রমে গডের প্রতিনিধি হিসেবে শাসন করে। লেজিটিমেসি কারণ কি? গড। এখন এরা বলছে এনলাইটমেন্ট ফিলোসফি দার্শনিক, এই ব্যবসায়ী দার্শনিক যারা, তারা বলছে নো, যেহেতু আমরা বলছি মানুষের সবার করে মানুষত্ব তাহলে করে নাই, সুতরাং গডের লাইসেন্স পাই রাজা শাসন করে আমাদেরকে, এটা হবে লাইসেন্স দিতে হবে থেকে জনগণ থেকে, কি থেকে সবার করে মানুষত্ব। সুতরাং গড সকল ক্ষমতা দিচ্ছে না, জনগণই সকল ক্ষমতা দিচ্ছে। বুঝা গেছে ব্যাপারটা? তিনটা দুই নম্বর হচ্ছে সেই সময় তিনটা জিনিস আমাদের এই লেখা হবে এনলাইটমেন্ট পিরিয়ডে, তিনটা জিনিস। একটা জিনিস হচ্ছে লিবারেল অর্থনীতি, দুই নম্বর হচ্ছে লিবারেল ডেমোক্রেসি, এবং তিন নম্বর হচ্ছে লিবারেল ইথিক্স। এই তিনটা জিনিস, এই তিনটা মিলে লিবারেলিজম। এই লিবারেলিজম জিনিসটা আমাদের বুঝতে হবে। লিবারেলিজম জনক মনে করা হয় জন লককে, জন লক। এবং জন লক এটা ইউনিভার্সিটি একটা, এটাকে যদি আপনি ভালো করে জানেন তাহলে আপনি গণতন্ত্র, লিবারেলিজম এসব কিছু অর্থ বুঝে ফেলবেন। জন লক উনি বলতেছেন প্রত্যেকটা মানুষের তিনটা মৌলিক অধিকার আছে, তিনটা মৌলিক অধিকার, একটা হচ্ছে লাইফ, লিবার্টি, প্রপার্টি। লাইফ, লিবার্টি, প্রপার্টি। তাহলে কি কথা বললো? লাইফ, লিবার্টি, প্রপার্টি। মজার হচ্ছে এই জন লকের রয়্যাল আফ্রিকান কোম্পানিতে দাস প্রথা, দাস সাপ্লাই করতে আফ্রিকা থেকে আমেরিকাতে, এই রয়্যাল আফ্রিকান কোম্পানিতে তার একটা শেয়ার হোল্ডার ছিল। এবং শুধু তাই না, সে লাইফ লং তিনি শেয়ার হোল্ডার ছিলেন, এবং একাধিকবার তিনি এটা রিনিউ করছেন, তার শেয়ার হোল্ডারশিপ একাধিকবার। তাহলে একদিকে সে বলছে লিবার্টির কথা, লাইফের কথা, প্রপার্টির কথা, আরেকদিকে সে ঠিক এই জিনিসটাই, মানে লিবারেলিজম জিনিসটা এটা ইউনিফর্ম করেছিল। সে বলছে ডেমোক্রেসি মানে গণতন্ত্র, সব সুন্দর শোনা না, সমাজ সম্মতিতে সবার অংশগ্রহণে এটা সুন্দর, কিন্তু আসলে আসলে ব্যাপারটা এটা আমি সামনে বলছি। তাহলে এই দেখেন, ওই সময় ব্যবসায়ীর সাথে একটা ক্লাশ, ব্যবসায়ী তখন চেষ্টা করলো যে কিভাবে আমাদের মাথা থেকে এই প্রতিদায় করা যায়। প্রতিদায় করতে এখন আমাদের ধর্মকে অস্বীকার করতে হবে, ধর্মের যে একটা অথরিটি আসে, তখন ধর্মের অথরিটি আসে কোনো সেই সময় বিভিন্ন ধরনের নাস্তিকতা পন্থী, বিভিন্ন চিন্তা চেতনা, মানে সমাজে মানে গডের যে অথরিটি ছিল সেটা শেষ করে দিয়ে জনগণের অথরিটি দেওয়া হলো, লিবারেল অথরিটি। এরা কিন্তু রাজারা বিভিন্ন ধরনের নিয়ম কানুন করে দিতেন, ব্যবসা বিভিন্ন নিয়ম, তারা বলে না ব্যবসা ক্ষেত্রে কোনো নিয়ম কানুন করা যাবে, এটা লিবারেল উদারনৈতিক। ব্যবসা ক্ষেত্রে কোনো নিয়ম, ব্যবসায়িক নিয়ম কানুন বাধা যাবে। আরেকটা হচ্ছে এই যে এখন এতদিন পর্যন্ত ঈশ্বর অনুমোদন করে রাজা শাসন করতে, তাহলে এখন তো রাজাকে ফেলে দিলাম, এখন তো জমিদারকে ফেলে দিলাম, এখন শাসন করবে, এখন কে শাসন করবে? এখন যে শাসন করবে সেটা ব্যবসা বান্ধব হয়, সেটা কি হয়? ব্যবসার পক্ষে সুবিধাজনক হয়, এরকম সরকার আমাদের লাগে। 5 বছর থাকবা, যদি আমাদের পক্ষে পলিসি করো তাহলে থাকবা, 15 বছর থাকা সমস্যা নেই। 5 বছর পর মনে হয় আপনি আমার পক্ষে নাই, আমাকে বাদ দিয়ে আরেকজন। বুঝা গেছে ব্যাপারটা?